দুঃখ হয় না, আমার যে কান্না আসে না, আমি যে ডিপ্রেস হই না, তা কিন্তু না। ছবি যে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করো তুমি? প্রতি মুহূর্তে আসলে নতুন নতুন করে শিখে মনে হয় যে আমি আবার নতুন। বহু পলিটিক্যাল লিডারদের অনেক কিছু আমরা দেখি, আমাদের আসলে এখন আর ভয়ের কিছু নাই। এই কোন ক্লাস থেকে প্রেম করতে তুমি? ক্লাস 10। मैं क्या करूं राम मुझे बुढ़ा मिल गया। 16 বছর বয়সে একটা মেয়ের মধ্যে প্রেম। সে ফিজিক্স পড়াতো, আমি কমার্স বাদ দিয়ে ফিজিক্সের ক্লাসে বসে থাকতাম ওর গলা দেখতে, ও কিভাবে কথা বলে ওটা দেখার জন্য। প্যারালাল অন্য ছবিগুলো যতটুকু আসলে এগিয়েছে কিংবা ব্যবসা সফল হয়েছে, প্রিন্স কিন্তু সেটা হয়নি। প্রেসার কুকার এত বড় কোনো স্টার নাই, কোনো বড় স্টার দিয়ে কাজ করা হয় না, এবার তারপর প্রেসার কুকার মানুষ পছন্দ করছে। তোমার জীবনের ভুলটা কি ছিল? কালো মেয়ে পছন্দ করবে না, আমার শাশুড়ির একটু ব্যাপার ছিল, কালো সাদা ব্যাপার ছিল। আমার বড়টা ইউনিভার্সিটিতে পড়ে। তোমাকে থেকে বোঝা যায় না। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অন কাটি। পুরোটি সমুদ্রের আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে যিনি আজকে আছেন তিনি নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, টিভিসি সবগুলো মাধ্যমে উনি সমান্তরালভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি প্রেসার কুকার ছবিতে তিনি কাজ করেছেন। আজকে আমাদের সঙ্গে আছেন ফারিহা শামস সেউতি। সেউতি আপু, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ দীপ্তি, আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। এবং আমার খুব ভালো লেগেছে যে তুমি আমার কিন্তু ইউনিভার্সিটি সিনিয়র আপু, যে তোমার সাথে গল্প করছি। হ্যাঁ, আর কিছু লাগে না বুঝছো, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস মানে হইলে আর আর মানে আর গল্প আর শেষ হয় না। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের গল্পটা জমে উঠবে। আজকে আমরা আর কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। আমরা কি কার থেকে নিব না আনকার থেকে নিব? যেটা তুমি বলো। ওকে ফাইন, আমরা নিচ্ছি তাহলে প্রথম কোশ্চেন। প্রেসার কুকার সিনেমায় কো-আর্টিস্ট কেমন সাপোর্টিভ ছিল? আমার সাথে বেশি কাজ হয়েছিল বাবু ভাইয়ের, নাজিফা তুষির কাজ ছিল বেশি, আর বাবু ভাইয়ের কাজ ছিল। বাবু ভাইকে তো অনেক আগে থেকে বাবু ভাইয়ের সাথে কাজ, সো সেটে অনেক মজা পান হয় বাবু ভাই থাকলে। আর তুষির সাথে কাজ, তুষি খুবই সিরিয়াস এবং ডেডিকেটেড আর্টিস্ট, তো তুষির সাথে বেশি কথা বলা যায় না, বিকজ ও গম্ভীর থাকে, ক্যারেক্টারে থাকে, উইচ ইজ গুড। বাট আমি একদমই থাকি না, আমি সবসময় খুবই কথাবার্তার মধ্যে থাকি। তো হ্যাঁ, সব কিছু মিলিয়ে হয়ে গেল। এবং এই প্রেসার কুকার ছবিতে তুমি ছিলে স্পা সেন্টারের ওনারের ভূমিকায় অভিনয় করেছে। ছবিটা কিন্তু আমি হলে গিয়ে দেখেছি। আমরা আশা করবো যে আমাদের দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখবে। এবং ছবিটার আসলে গতি এত চমৎকার ছিল, আমার কাছে মনে হয়নি কোনো জায়গায় একটু স্লো হয়ে গিয়েছে, কিংবা প্রত্যেকটা ক্যারেক্টারই সমান্তরালভাবে হচ্ছে কাহিনীর প্রেক্ষাপট চেঞ্জ করতে আসলে ভূমিকা রেখেছিল। এবং তুমি শুরু থেকেই ছিলে, এবং শেষ দৃশ্যে আসলে সেই ভয়ানক যেই তোমাদের মর্মান্তিক দুর্ঘটনা, সেটা দেখে আসলে খুবই আর কি, তোমার দৃশ্যটাই যদি তোমার মাথার মধ্যে একটা হয়তো বা গাড়ির কাজ ঢুকে গেছে, ওই দৃশ্যটাও ছিল। তো কেমন এনজয় করলে? এখানে বললেছিল বাবু ভাই ছিলেন, যেমন সেলিম ভাই ছিলেন। তারপর কাজের সময় আসলে যেটা হচ্ছে যে, প্রথমে বলি যে যদি ছবির কথা বলি, রাফি খুবই ভালো মেকার। রাফি একজন, ও অ্যাকচুয়ালি হি নোজ পিপলস পালস, অডিয়েন্সেস পালস। তো যেটা হয় যে ও জানে যে কোন জায়গায় কতটুকু দিতে হবে, কতটুকু করতে হবে, কতটুকু দেখাতে হবে। সেই হিসেবে রাফি খুবই সাকসেসফুল। আর আমি যদি বলি যে এখানে রাফির সাথে আমি আসলে, সবাই তো পরিচালক আর্টিস্টদের কথা বলে, আমি টিমের কথাও বলবো আসলে। সোহাগ, রাব্বি, সাব্বির, তারপরে আরও যারা ছিল, মুরসালিন, মানে সবাই এরা এত এফোর্ট দিয়েছে কাজের সময় এবং শুটিংয়ের সময়। তারা ভীষণভাবে পুরো টিমটা মিলে আর কি কাজ করেছে, এবং তারা অনেক এফোর্ট দিয়েছে, অনেক কষ্ট করেছে আসলে। আমি দেখেছি, তো আমি যেহেতু সেটে ছিলাম, আমি কাজ করেছি, সো আমি দেখেছি যে তারা কি পরিমাণ এফোর্ট দিয়ে কাজটাকে সাকসেসফুল করেছে। পুরো কাজটাই তো আসলে একটা টিম। হ্যাঁ, কস্টিউমের ছিল, কস্টিউম খুবই ভালো করেছে। আর মেকআপে মনির ভাই, তারাও খুবই এফিশিয়েন্ট এবং অনেক বছর ধরে কাজ করেন, তো খুব ভালো কাজ করেছে আসলে। চমৎকার। আসলে এই ভালো কাজ যখন আসলে সবাই মিলে করে, এবং ফিডব্যাকটা তো পাচ্ছ, সবাই বলছে ভালো হয়েছে, আমাকে ভালো লেগেছে এবং ভালো হচ্ছে। তো যারা ইনবক্সে এবং বাইরে যারা দেখেছে, সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে।
অ্যান্ড আমার মনে হয় যে অনেক ডিরেক্টর দেখেছে, তারা বলছে যে ক্যারেক্টারের সাথে তোমার খুব চলে গেছে, তুমি খুব মানায় গেছো এখানে এবং খুব ভালো। তো এটাই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার আসলে মনে হয় যে ভালো কোনো প্রজেক্টের একটা পার্ট হতে পারলে ভালোই লাগে। তো সেইভাবে প্রেশার কুকার যেহেতু একটা কমার্শিয়াল এবং একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি রাফির করা, এটা প্রথম, তো সেদিক থেকে আমার মনে হয় যে ভালো, এটা ভালো ভালো একটা প্রজেক্ট। ছবির অফারটা কিভাবে প্রথম পেলেন? রাফির সাথে তো আমি অমীমাংসিত করেছি, যেটা আই স্ক্রিনে আছে। অমীমাংসিততে আগে কাজ করেছি, আর অনেক আগে থেকে ওকে চিনি। ওর যখন প্রথম ছবিও রিলিজ হয়নি তখন থেকে রাফিকে জানি, চিনি, ওর গ্রোথটা দেখেছি। সো সেই জায়গা থেকে রাফি জানে আমাকে। তো প্রেশার কুকারের স্টোরির গল্প আসলে অনেক আগে থেকে, আর 2 বছর আগে থেকে আমাকে বলছিল। তো তারপরে যখন ফাইনালি এটার হবে শুটিং করবে, তখন আর কি ও আমাকে, আমি দেশের বাইরে ছিলাম, তখন ও বললো যে তুমি কি আছো কিনা, তো আমরা এটা করবো। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো। তো পরে অফিস যে স্টোরি বললো, আমার জায়গাটুকু বললো, এবং তারপরে তো করাই হলো। এবং আরো কয়েকটা ছবি তুমি করেছো, নকশিকাঁথার জমিনও করেছো। হ্যাঁ, নকশিকাঁথার জমিন আকরাম খান পরিচালনায় ওটা করেছি। ওটা আরো আগে, ওটা 5 বছর আগের, 5-6 বছর আগের ছবি, এবং রিলিজও হয়েছে। ওটাও আই স্ক্রিনে আছে। ওইটা অনেকগুলো ফেস্টিভ্যালে গেছে। সো ওইটার খুব ভালো রেসপন্স ছিল, মানে ছবির ওভারঅল সব কিছু মিলিয়ে আর কি, কি বলবো। আর আমি লাকি যে খুব ভালো সিনেমাটোগ্রাফার ছিলেন ছবিগুলোর মধ্যে, যে কয়টা আমি কাজ করেছি সবগুলোতেই। জোহায়ের প্রেশার কুকারে ভীষণ ভালো কাজ করেছে এবং খুবই কষ্ট করে কাজ করেছে। কিছু কিছু জায়গাতে আমার মনে হচ্ছিল পড়ে না যায়, কারণ আমাদের ওই যে ট্রাকের উপরে আর কি ফুল টিমটাই তো বাংলাদেশি টিম ছিল। এখানে তো বাংলাদেশ এবং ঢাকার মধ্যেই সব কাজ হয়েছে, আশেপাশে আর কি, তো দূরে কোথাও হয়নি। তো জোহায়ের খুব ভালো কাজ করেছে। আমার নকশিকাঁথার জমিনেও খুবই ভালো কাজ, মানে ওটার ওভারঅল দেখতে খুব আরাম লাগে, সুদিং। তো আকরাম ভাই অনেক কষ্ট করে কাজ করেছেন, সবাই খুব এফোর্ট দিয়েছেন আর কি। সেই সময় কোভিডের সময় আমাদের শুটিং হয়েছিল, কোভিডের টাইমে। তো সবাই খুব ভয়ে ভয়ে, বাট আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সহি সালামতে ফেরত এসেছিলাম আর কি। প্রেশার কুকার নিয়ে যদি বলি, হয় না সেটের মধ্যে অনেক সময় অনেক মজার গল্পও থাকে, কিংবা মজার কোনো ঘটনা ঘটেছে যেটা কিনা আমরা বাইরের অনেকেই জানি না, এরকম কোনো গল্প আছে কিনা? এরকম তো ছোট ছোট অনেক ঘটনাই থাকে। যেমন আমার এক জায়গায় একটা সিন ছিল আর কি, যে আমার অনেক ভাত খেতে হবে। তো মাত্র হচ্ছে লাঞ্চ ব্রেকের পরে আমরা লাঞ্চ করে এসে ওই সিন ভাত। এখন রাফি আমাকে বারবার, আমি ভাত অল্প অল্প খাই, ও বলে যে তোমার কিন্তু ভাত খাওয়া হচ্ছে না, তুমি ভালো করে আরো বেশি করে ভাত খাও। আর আমি বলছি যে মাত্র তুমি আমাকে লাঞ্চ করাইলা কেন? এটা যদি করবাই তাহলে একটু আগে বলতা, লাঞ্চ কম করতাম, ভাত না খাইতাম। এখন ভাত খেয়ে এগুলো খেলে তোমার বমি এসে যাচ্ছে, এতগুলো কেমনে খাবো? এটা কি ওই দৃশ্যটা যখন হচ্ছে ওই যে বাবু ভাই অলরেডি মারা গেছেন, লাশটা তোমরা সামনে রেখে, আমার না এই দৃশ্যটা দেখে মনে হয়েছে ডিরেক্টর এটা কেন করলো? একটা মানুষ মরে গেছে, মানুষ এটা আসলে হচ্ছে কি, আমি একটু শেষ করি। নাজিফা তুষি টেন্স যে এই লাশটা নিয়ে আমরা কি করব, আমরা কিভাবে এটাকে বাইরে ফেলে দিব। তো ওই মুহূর্তে ওখানকারই একজন ভাত খাচ্ছে, এই জিনিসটা আমি না মেলাতে পারি না, আমি জানি না কেন এটা করা হয়েছে। না, এটা করা হচ্ছে আসলে ওটার একটা সাইকোলজিক্যাল ব্যাপার ছিল। যেমন হচ্ছে যে মানে এটা আমাদের প্রত্যেকের, আমরা আসলে ওখানে যারা, যেমন নাজিফা তুষির একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, ওখানে ও যেটা ওর লাইফে তো অনেক কিছু ঘটে যাচ্ছে। ও যে মাসাজ দেয়, ও সবার সাথে যেভাবে হাসি মুখে থাকে, অ্যাকচুয়ালি তার তো ভেতরে অনেক কিছু, এটা একটা ফেক একটা আইডেন্টিটি সে ক্যারি করছে। আমার ক্ষেত্রেও সেম অবস্থা, যেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমি অনেক স্ট্রাগল করে, আমি অনেক কিছু হ্যান্ডেল করে এই জায়গায় এসে এখন স্পা সেন্টারে আছি, মালিক, নানা রকম মানুষ আমাকে হ্যান্ডেল করতে হয়, এবং ডিফারেন্ট অ্যাসপেক্টে আমার 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 চেহারা, আমার এক্সপ্রেশনও ডিফারেন্ট হয়। তুমি এটা নোটিস করেছো কিনা, যে এই ব্যাপারটা আমি নোটিস করলাম, যে সামনে একটা মানুষ মরে গেছে এবং তাকে তোমাদের মাধ্যমে কিন্তু সে মরেছে, মানে ওইটা দেখাচ্ছে যে মানে লাশ নেই, মানে আমরা আমাদের ভেতরকার যে আসলে একটা হিংস্রতা, আমাদের কষ্ট বা হিংস্রতা, বা আমাদের আসলে এখন আর ভয়ের কিছু নাই, কারণ অলরেডি ডান। এখন এটা আমরা কিভাবে সামলাবো? তো এখন সবকিছু মানে মাথা ঠান্ডা করে আমরা ভাবছি, এবং আমার খিদা লাগছে, কারণ অনেক কিছু হয়ে গেছে। তো এখন আমি খাবো, তা আমি খাচ্ছি, এবং আমি বলছি যে কি করবি এখন, এটারে কোথায় সরাবো? কারণ এটা অ্যাকচুয়ালি আমরা তো অনেক কিছু দেখে আসছি, মানে আমাদের দুজনের অনেক জার্নির অনেক কঠিন সময়গুলো এবং আরও হিংস্রতা আমরা দেখে আসছি। এই খুন খারাপি এটা আমাদের কাছে আসলে কিছু না, মানে ইটস আ ভেরি কমন থিং। এরকম বহু লাশ, বহু খুন, বহু পলিটিক্যাল লিডারদের অনেক কেলেঙ্কারি, অনেক কিছু আমরা দেখি, মানে এটা আমাদের কাছে স্বাভাবিক। এবং এই প্রেসার কুকার ছবিতে দেখা গেছে যে প্রত্যেকটা নারীরই বাস্তব জীবনের ঘটনাগুলো উঠে এসেছে, তাদের চড়াই উতরাই, তাদের সংগ্রাম
সবকিছুই আর কি, প্রত্যেক তোমার ক্যারেক্টারও আলাদা, আসলে কারো ক্যারেক্টারের সাথে কারো ক্যারেক্টারটা আসলে মেলানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবং এই মেলানো না যাওয়ার ব্যাপারটা আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রেসার কুকার ছবিটা দেখা উচিত, বিশেষ করে নারীদের। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের প্রত্যাশা থাকবে আমাদের দর্শকরা যারা আছেন তারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই আপা। এই তো অনেকগুলো কাজ করছো, তো হয় না যে অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তো শোবিজে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করো তুমি? চ্যালেঞ্জ আসলে আমি জানি না, আমি অত খুব কঠিনভাবে কিছু দেখি না, বাট আমার কাছে সবসময় মনে হয় যে ধরো কাজের জন্য একটা লম্বা সময় এখানে সময় দিতে হয়, মানে কাজের জন্য। তো সামটাইমস মনে হয় যে হয়তো ফ্যামিলি ডিপ্রাইভড হচ্ছে, অথবা আমার একটা সামহাও একটা গিল্ট আসে যে ছেলেদেরকে পাচ্ছি না কাছে, বা ওরা দূরে আছে, বা এরকম একটা ফিল হয়। কিন্তু কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং যেটা হচ্ছে যে এখন প্রতিনিয়ত নতুন নতুন এক্সপেরিমেন্টের সাথে আসলে নিজেকে মানিয়ে চলতে হয়, কারণ এক সময় যেভাবে কাজ করে আসছি এখন আসলে পরিবেশটা সেরকম নাই বা জায়গাটা সেরকম নাই। তো প্রতি মুহূর্তে আসলে নতুন নতুন করে শিখে মনে হয় যে আমি আবার নতুন, মানে একটা সেটে একটা নতুন মানুষদের সাথে কাজ করতে, যে তাদের যেই নতুন, কারণ তারা সবাই জুনিয়র, তারা সবাই কাজ করছে। তো যখন ওই সেটে আবার যে আমার মনে হয় যে ওই অ্যাকাস্টমড হওয়াটা এবং ওটাকে মানিয়ে নিয়ে কাজ করে টিকে থাকা, এটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমার কাজের ক্ষেত্রে অতটা চ্যালেঞ্জ অন্য কিছুতে মনে হয় না, কিন্তু আমার এটাই মনে হয় যে সব কিছু সারাউন্ডিংস এবং সব কিছুর সাথে খাপ খাইয়ে বা মানিয়ে চলে কাজ করে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ বড়। এবং তোমার জন্য কেন আরেকটু বড় চ্যালেঞ্জ এটা, যেহেতু তোমার পরিবারটা সবাই থাকে দেশের বাইরে থাকে, এবং তুমি এখানে ঢাকায় থাকো, আসলে যখনই কাজ থাকে তখনই দেখা যায় যে তুমি আবার ফিরে আসো, আবার কাজ করা। এই জন্য তো হয়তো কাস্টিং এর ক্ষেত্রে তো ঝামেলা হয় না, যে ডিরেক্টর তো জানে যে না, আমার সাথে কথা হয় আগে না, যেটা হয় যে জানে সবাই। এবং আমি এখন কাজ যেহেতু রেগুলার করছি এবং এখন থাকি বেশি দেশে এবং কাজ যেহেতু করছি, সুতরাং মোটামুটি ওই কমিউনিকেশনটা সবার সাথে হয়। আর যাদের সাথে একবার কাজ হয় বা আগে কাজ হয়েছে, সো তারা কম বেশি আমাকে জানে, চেনে। তো ওই জন্যই হয়তো কাজের জন্য হোক বা আমার জন্য হোক, যেটার জন্যই হোক, আমাকে খোঁজে বা আমাকে বলে। তো এটাও আমার জন্য একটা বড় পাওয়া যে তারা মনে রাখে এবং আমাকে বলে এবং আমাকে ডাকে, তো কাজ করা হয়। কিন্তু সেই সময় তো পরিবারকেও অনেক মিস করো, তারাও তোমাকে মিস করে। পরিবারে কে কে আছে এখন? এখানে বাবা মা সাথেই থাকে, আমার বাবা মা আছে। সো যেহেতু হ্যাঁ, বাবা মার জন্য আমার আশা হয়, কারণ তাদের অফকোর্স বয়স এবং তাদেরকে দেখা বা পাশে থাকা একটা কিছুই না, হয়তো সাথে আছে, এটাই সামনে আছে, দেখছি তাদেরকে, এটাই একটা শান্তি আসলে, যে তারা সুস্থ আছে বা সামনে দেখছি। আর পরিবারের কথা বলবো, আমার ছেলে দেশের বাইরে, একজন মালয়েশিয়াতে, আরেকজন কুয়েতে, হাজব্যান্ড কুয়েতে। সো আমিও কুয়েতেই থাকি, আসি যাই, তো এইভাবেই আমার চলে। বাচ্চারা কিসে পড়ছে? আমার বড়টা ইউনিভার্সিটিতে পড়ে। তোমাকে দেখে বোঝা যায় না যে তোমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, এটা মাঝে মাঝে আমারও বিশ্বাস হয় না। তো আমার ছেলেও বলে ইউ আর মাই মম। তো আমার বড়টা ইউনিভার্সিটিতে পড়ে, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে মালয়েশিয়াতে, আর ছোটজন 8-এ পড়ে। তো ওদের যেহেতু ক্লাস থাকে এখন, আসলে ছেলে যেটা হয়, একে হচ্ছে ছেলে মানুষ, ভালোই জানো, ছেলে মানুষ যেহেতু ওরা বেশি কাছে থাকে না, দূরে দূরে থাকে, তাদের নিজেদের জগৎ থাকে, নিজেদের কাজ থাকে, নিজেদের সব কিছু আলাদা এখন। তো যার জন্য আমার ফাংশনটা কমে গেছে আসলে, সত্যি কথা। আর যেটা হচ্ছে যে একজন তো বাইরেই পড়ছে, সো ওকে ওর ভ্যাকেশনেও আসে দেখা হয়। তো এইভাবেই আর কি, তখন একসাথে সময়টা কাটাতে চাই। যখন আসবে একসাথে আমরা ফ্যামিলি হই, তখন পুরোটাই আমার পরিবারের সময়। তো মানে সবকিছু মেনটেন করে তুমি কিন্তু কাজ করে যাচ্ছো, আসলে এটা, এবং আমরা সেটাই চাই, তুমি আরো ভালো ভালো আমাদের কাছে দাও। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এবার আনকার থেকে তোলো। পুরোটা পড়ো। সংবাদ পাঠিকা থেকে অভিনয় শিল্পী জার্নিটা কেমন ছিল? তোমরা তো অনেক কিছু জেনে গেছো। সংবাদ পাঠিকা আসলে সেটা আমি তখন মাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, জাহাঙ্গীরনগরে। তো তোমার সাবজেক্ট ছিল কি? অ্যানথ্রোপোলজি। আমি অ্যানথ্রোপোলজিতে অনার্স মাস্টার্স। তুমি কত ব্যাচ? আমি 30 ব্যাচ। ওকে। তো বয়স বের করে দিলা সব। হচ্ছে
তো আমি প্রথমে যেটা হয় যে ক্যাজুয়ালি বিটিভির ওরা ওরা সংবাদ পাঠিকা নিবে, নতুন ছেলে মেয়ে নিবে, প্রায় 6,500 বিভিন্ন এলাকা থেকে নিবে। তো আমিও দিলাম। তো আমি দেওয়ার পরে সিলেক্ট হয়ে গেল, তারপরে আমাদেরকে নিমকোতে ট্রেনিংয়ে পাঠালো। আমি 8 মাস বা 1 বছরের মতো খবর পড়েছি। তারপরে যেটা হলো যে তখন 69 সিরিজ চলছিল মোস্তফা সরোয়ার ফারুকীর। তো ওইখানে আমার আমার ভাইস্তা অভিনয় করছে, কাব্য কল্প। তো পরে হচ্ছে আমি একদিন শুটিং দেখতে গেলাম, যাই তখন সৌরভ ভাই আমাকে বললো যে ও কি অভিনয় করবে, ও কি কাজ করবে। তো আই সেড তার মধ্যে আবার আমি এবার অনুষ্ঠান উপস্থাপনাও করতাম, এনটিভিতে একটা অনুষ্ঠান করতাম, সংস্কৃতি এই সপ্তাহ। তো বিটিভিতে আবার বিটিভির একটা ইয়ে ছিল যে বিটিভির নিউজ পড়লে বা ওদের প্রোগ্রাম হলে বাইরে কোথাও কাজ করা যায় না। তো আমি যখন অভিনয় করব তখন আমি ওদেরকে জানালাম, তো ওইটা পরে বন্ধ করে দিয়ে আমার অভিনয় শুরু করলাম। এই শুরু হলো জানি, ওইটা করার পরে অনেক প্রথম কাজ ছিল তাহলে 69। হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকী, হ্যাঁ সিরিজ ছিল, হ্যাঁ 69। তো পরে ওইটা করার সাথে সাথে অনেক বিজ্ঞাপন, প্লাস রাধুনির বিজ্ঞাপন প্রথম শুরু। এই করে করে বিজ্ঞাপন অনেকগুলো করা হলো, নাটক ধারাবাহিক অনেকগুলো। তো এই আর কি, এইভাবেই শুরু। এবং এখনো কিন্তু তোমার বিজ্ঞাপন আমরা দেখি অন স্ক্রিনে, আর কি বিজ্ঞাপনটা কিন্তু তোমার বেশি করা হয়। বিজ্ঞাপনটা হ্যাঁ আমার বেশি করা হয়। অনেক সময় ব্যাটে বলে মিলে গেলে তখন হয়। এখন তো অনেক রকম নিয়ম কানুন, তখন এত কিছু ছিল না। সিলেকশন প্রসেসে ডিরেক্টর যদি মনে করতো যে ক্যারেক্টারের জন্য শি ইজ ওকে, তো তারা নিয়ে নিত। কিন্তু এখন যেটা হয় যে অনেক ধাপে ধাপে আসে, এজেন্ট, ক্লায়েন্ট, অফিসিয়ালি এবং অনেক কিছু, হ্যাঁ অনেক ধাপে করা হয়। তো হ্যাঁ আমি বিজ্ঞাপন করতে এনজয় করি, আসলে আমার ভালো লাগে বিজ্ঞাপন করতে, এবং অভিনয়টা করতে আমার ভালো লাগে। কারণ বিজ্ঞাপন করতে অনেকের ভালো লাগে কেন, কম সময়ে বেশি রেসপন্স। হ্যাঁ, কম সময়ে বেশি রেসপন্স। এটা হচ্ছে যে খুবই ধরো এক্সপ্রেশনস বা যে কোনো কিছু ধরো মানে ফ্রিকশন অফ সেকেন্ডস তোমার হচ্ছে ওই এক্সপ্রেশনটা দিতে হবে, যে 2 সেকেন্ডের মধ্যে তোমার হেসে বা কান্না যেটাই করো তো মুখ গোমরা, ওই অল্প সময়ের মধ্যে তোমার ওগুলো করতে হয়। তো ওইটা একটা মজা লাগে আমার কাছে, মনে হয় যে ওইটা করতে ফান। বাহ, চমৎকার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দর্শক হিসেবে শাকিব খানের কাছ থেকে কি প্রত্যাশা করেন? শাকিব খান হিমসেলফ ইজ আ বিগ স্টার। তো আমরা খুবই সাধারণ দর্শক। আমার কাছে মনে হয় যে এত বড় একজন মেগা স্টার, যার দেশ, মানুষ এবং আমাদের পুরো বাংলাদেশের অনেক রেসপন্সিবিলিটি তার ঘাড়ে। আসলে উনি আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক সামনে, অনেক বেশি সেটাকে মানুষের সামনে হাজির করতে পারেন নানাভাবে। তো আমার মনে হয় যে শাকিব খানের উনি আরও অনেক অনেক নতুন নতুন ছবি করবেন, যেগুলো হয়তো বা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। শুধুমাত্র কমার্শিয়াল ছবি ছাড়াও অনেক কাজ করা পসিবল, যেটা হয়তো বা আমার মনে হয় যে দেশ এবং আমাদের সোসাইটি এবং সাধারণ মানুষের লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্টফুল হতে পারে। মানে চরিত্র নির্ভর, কোনো চরিত্র নির্ভর, হ্যাঁ চরিত্র নির্ভর। কারণ হ্যাঁ উনি এত বড় মেগা স্টার, কারণ উনি এখন এমন একটা ক্ষমতায় হয়তো বা যেটা উনি বলবে মানুষ খুব সহজে সেটা গ্রহণ করবে, তাদের কাছে খুব জিনিসটা তারা ফলো করতে পারে। তো আমার কাছে মনে হয় সেদিক থেকে এরকম ছবিও করা উচিত, যেটা অনেক বেশি আমাদের দেশের জন্য বা মানুষের জন্য কাজের হবে, ইম্প্যাক্টফুল হবে। হ্যাঁ ইম্প্যাক্টফুল হবে। কিন্তু দেখা গেল এবারে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, প্রেসার কুকার বলি কিংবা দম বলি কিংবা বনলতা এক্সপ্রেস, প্রিন্সও মুক্তি পেয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে আমাদের মেগাস্টারের একটা ছবি আর কি একটু হলেও আর কি, এটা আসলে আমি একজন মেগাস্টারের কথা বলবো না, এটা তো অনেক কিছু, আমি যতটুকু নিউজে দেখেছি আর কি, আসলে একটা ছবিতে তো অনেক কিছু ডিপেন্ড করে, নট অনলি যে একজন স্টার বলি। হ্যাঁ, সেটা আমি অবশ্যই অ্যাডমায়ার করি, কিন্তু তারপরেও দেখা গেছে যে প্যারালাল অন্য ছবিগুলো যতটুকু আসলে এগিয়েছে কিংবা ব্যবসা সফল হয়েছে, প্রিন্স কিন্তু সেটা হয়নি। তো এই কারণটা কি আসলে, যে অনেকগুলো হচ্ছে টেকনিক্যাল অনেক ইস্যু আছে, সেটা আমরা জানি, হল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে অনেকগুলো ব্যাপার আছে। তারপরেও যে মেগাস্টারের তো একটা ছবি হয়তো 3 দিন আগে আসলো কিংবা 3 দিন পরে সেটা মুক্তি পেল, তো এখানে কি মনে হয় না যে আসলে একই রকম ছবি আমরা শাকিব খানে দেখছি, একই ঘরানার একই রকম অ্যাকশন ফিল্ম, সেখানে তিনি ভিলেন হয়ে উঠছেন, এবং কিং খান শাকিব খান সেখানে একজনই নাম, কিংবা কখনো কিং খান কখনো হচ্ছে প্রিন্স, মানে
তিনি আমার মনে হয় ওই এখানে একই ঘরানার চরিত্র। হ্যাঁ, কিন্তু এটা আসলে আমি একই ঘরানা এখন আসলে নানা পরিচালক তো নানা ঘরানার, কারণ হয়তো উনি যে কাজ করেছে তার কাছে ওই ঘরানাটাই প্রথম। আরেকজন ডিরেক্টর যেমন রাফি প্রেসার কুকার করেছে, রাফির জন্য এই প্রেসার কুকার ঘরানাটা প্রথম। তো আসলে প্রত্যেক ডিরেক্টরের তো যার যার একটা ভিশন থাকে, একটা যার যার টার্গেট থাকে বা ইচ্ছা থাকে, মনের একটা শখ থাকে যে আমি এরকম করব। আমার মনে হয় এখানে আর্টিস্টদেরও একটা ভূমিকা থাকে যে একজন এত বড় মেগাস্টার যে উনি কিভাবে কোন ছবিতে কাজ করবেন, কোন ছবিতে কাজ করা ওনার ভালো হবে বা কতটুকু উনি করতে পারবেন বা কতটুকু করা উচিত, এগুলো আসলে আর্টিস্টদের উপরও ডিপেন্ড করে। সব কিছু তো আর সবাই তো ছবি বানাবে, সব ধরনের ছবি বানাবে। বনলতা এক্সপ্রেস এক ধরনের হয়েছে, দম আরেক রকম হয়েছে, দমের রনি করেছে একটা সত্য ঘটনা অবলম্বনে। তো না আমাদের দেখো সেতুপা, আমাদের কিন্তু একটু কম্বিনেশনটা অনেক চেঞ্জ হয়েছে, গল্পের প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়েছে। যেমন দম বললে সত্য ঘটনা অবলম্বনে, বনলতা এক্সপ্রেস একটা ট্রেনের জার্নি, একটা ট্রেনের জার্নির গল্প, উপন্যাস অবলম্বনে। আবার ওদিকে রাক্ষস হয়েছে, ওটাও একটু অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম। তো শাকিব খানেরটাও কমার্শিয়াল ফিল্ম। তো একটু কিন্তু চেঞ্জ হয়েছে এবং দর্শক কিন্তু এই চেঞ্জটাকে খুব সাদরে গ্রহণ করেছে এবং সাকসেসফুল হয়েছে। কিন্তু যারা হচ্ছে ডিরেক্টরদের কথা বলবো, প্রযোজকদের কথা বলবো, দর্শকের টেস্টও কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে তো আমাদের কি মনে হচ্ছে যে শাকিব খান বিভিন্ন ডিরেক্টরদের এক্সপেরিমেন্টের শিকার হচ্ছেন, কিংবা ওনারও তো আসলে এফোর্ট আছে যে আমি এই ধরনের ছবি করব, আমার ছবির নামই থাকবে প্রিন্স, আমার ছবির নামই থাকবে কিং খান। তো একটু কি ঘুরে চিন্তা করা যায় কিনা? এইটা আসলে আমাদের আসলে কমেন্ট করার চাইতে মনে হয় না, আমাদের প্রত্যাশার জায়গাটা থেকে বলছি। আমাদের প্রত্যাশার জায়গা দেখো, এখন দম চলছে, বনলতা এক্সপ্রেস চলছে, প্রেসার কুকার চলছে, সমান তালে রাক্ষস চলছে, প্রিন্স চলছে, সবই হয়েছে। তার মানে কি অডিয়েন্স এই ভ্যারাইটিটা পছন্দ করে। সব ধরনের অডিয়েন্স কিন্তু নানাভাবে, কারণ উনার একটা বিশাল ফ্যান ফলোয়ার্স। তো উনি যেই ছবি করবে সেটার একটা আলাদা ফ্যান ফলোয়ার্স, একটা ফ্যান ফলোয়িং এবং অডিয়েন্স থাকবে, এটাই খুব স্বাভাবিক। আবার প্রেসার কুকার এত বড় কোনো স্টার নাই, কোনো বড় স্টার দিয়ে কাজ করা হয় না, এবার তারপর প্রেসার কুকার মানুষ পছন্দ করছে। তার মানে কি এখানে হচ্ছে যে মানুষ এখন আসলে স্টার কাস্টের চাইতে গল্প নির্ভর, হ্যাঁ গল্প নির্ভর বা কন্টেন্ট নির্ভর এবং ভালো কাজ দেখতে আগ্রহী, যেটা তারা মজা পাবে, যেটা সব কিছুতে এন্টারটেইনিংও হবে, আবার একটা ভালো মেসেজ থাকবে, একটা সোশ্যাল ইস্যুস থাকবে। তো তার মানে কি হচ্ছে যে মানুষেরও আসলে চেঞ্জ হচ্ছে, তাদের যে টেস্ট, এই টেস্টেরও চেঞ্জ হচ্ছে। তো এখানে আসলে এটারা ওনারাই ভালো বুঝবেন যে কতটুকু, কারণ এত বেশি এক্সপিরিয়েন্স আর্টিস্ট ওনার, এত বড় মেগা স্টার। সো এটা আসলে ওনাদেরই কল, ওনাদের ডিসিশন। না, আমরা প্রত্যাশার জায়গা থেকে আসলে আমরাও চাই যে একজন মেগাস্টার যে ছবিটা করবে দর্শক হুমড়ি খেয়ে সেই ছবিটা দেখতে যাবে, এবং সেই জায়গা থেকে তারও কিন্তু সুযোগ আছে যে একটু গল্প নির্ভর যদি একটু কোনো ফিল্ম করা যায়, মানুষ কিন্তু দেখবে। এবং যেটা বললাম বনলতা এক্সপ্রেস, সেখানে সবাই কিন্তু ছোট পর্দার আর্টিস্ট, এবং যেটা বললে প্রেসার কুকার, সেখানে কিন্তু সবাই ছোট পর্দার আর্টিস্ট, কিন্তু ব্যবসা সফল হয়েছে। কারণ মানুষ এখন টেস্ট চেঞ্জ করছে, যে গল্পটাই আসলে প্রধান এবং গল্প নির্ভর চলচ্চিত্রগুলো দেখতে বেশি যাচ্ছে। এবং আমাদের সেই প্রত্যাশা থাকবে গল্প নির্ভর চরিত্রে আমরা সবাইকে দেখব, গল্পগুলো দেখব, এবং আমরাও বড় পর্দায় গিয়ে সিনেমা দেখব। পরবর্তী কোশ্চেনে চলে যাই। তুমি তো নাটক, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্ম সবগুলো মাধ্যমে কাজ করেছো, টিভিসিও করেছো। তো এমন কি কোনো কাজ আছে যে কাজটা করে মনে হয়েছে না এটা আসলে না করলেও হতো, কিংবা একটু আক্ষেপের জায়গা আছে? আছে, এরকম তো থাকে মানুষের যারা কাজ করে, আর্টিস্ট, তাদের সবারই কোনো না কোনো, সব আর্টিস্টেরই কি একদম সব কাজ টপ নচ হয় তা তো হয় না। তাদের অনেক রকমের, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতির খাতিরে ডিসিশন নিতেই হয়। আমারও আছে এরকম, বাট আমি আসলে সেগুলোকে ভুল ধরবো না, কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা, শুধু কাজের ক্ষেত্রে আমি বলবো না, আসলে লাইফেরও সব কিছুই আসলে এক একটা কাজ এক একটা লেসন। সো তুমি যেই কাজই করো, ওটা ভুল হোক আর ভালো হোক, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, যেটাই হোক, সেটা এক একটা লেসন। তো ওইটা আমাদেরকে একটু আগাতে সাহায্য করে। সব যদি খুব স্মুথ যায় তাহলে কিন্তু লাইফের গতি একরকম হবে, ইট উইল বি বোরিং। তো আমার কাছে মনে হয় যে এই যে হবে, খারাপ হবে, থামবো, আবার আরেকটা ভালো কাজ হবে, আরেক বেশি এক্সাইটমেন্ট হবে, এক্সাইটেড কাজ হবে। তো এই গতিগুলো আমার মনে হয় যে লাইফ এবং কাজের গতি দুটোকেই সমানতালে আগায়। তো আমি বলবো না যে আসলে কোনো ভুল কাজ আমি আফসোস করি বা এরকম কিছু, কোনো কিছুই না।
অনেক ছোট কাজও, যেমন দমে আমি কাজ করেছি, দমে কিন্তু খুব ছোট্ট একটা ক্যারেক্টারই, প্রজেক্ট ওয়াজ ভেরি গুড, রনি খুব যত্ন নিয়ে কাজ করেছে। দমে আমি একটা ক্যারেক্টার করেছি, এটা আমি না করলেও অন্য কেউ করতে পারতো, কিন্তু রনি আমার বন্ধু মানুষ, সো আমার কাছে ভালো লেগেছে ওর সাথে কাজ করে। দম প্রজেক্টটা এত ভালো যে ওখানেও কাজ করে আমার ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় যে আমি না হয়ে অন্য কেউ করতে পারতো, কোনো ব্যাপার না, যে কেউ এটা করতে পারতো। কিন্তু এমনটাই হয় যে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা বলে আচ্ছা ঠিক আছে এই ক্যারেক্টারটা করে দিস, অনেক সময় হয়তো তোমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই যে হয় না যে ভালোবাসার একটা বন্ধনের জন্য কাজটা আমি করে দিলাম, আচ্ছা যাই হোক, এই কাজটা আমার না করলেও আমার পরিচিত, আমার ইভেন আমি একদম যখন ছবি আলে শুরুর দিককার কাজ যারা করেছে তাদের সবার প্রথম কাজ কিন্তু আমি করেছি, প্রথম দিককার কাজ। ওরা সব নতুন ডিরেক্টর ছিল, আমিও ইয়াং, আমিও নতুন ছিলাম, সো সবার নতুন প্রথম দিককার কাজগুলো আমার সাথে করা কম বেশি। তো সেই কাজগুলো করি এবং এখন মনে হয় যে আল্লাহ আমি ওই কাজটা ওভাবে করেছিলাম, এটা আরও ভালো হতে পারতো। বাট এগুলো সবই আসলে আমার জার্নির একটা লেসন, মানে আমি কিভাবে কাজ করেছি, কিভাবে আমরা আগানো উচিত, কিভাবে আরও চেঞ্জ করা উচিত, আমি কতটা চেঞ্জ হতে পারি। আমার মনে হয় যে কোনো প্রজেক্টের কোনো দোষ বা কোনো কিছু আমি বলবো না, আমার মনে হয় যে নিজেকে ওইটার সাথে খাপ খাইয়ে নিজেকে চেঞ্জ করাটাই আমার মনে হয় যে বেটার, নিজেকে শুধরানো। ভুল কাজ, ভুল প্রজেক্ট না বলে বরং নিজেকে আমি চেঞ্জ করি যে আমার এইভাবে ডিসিশন নেওয়া উচিত, এইভাবে আমার করা উচিত, বা এইভাবে আমার বলা উচিত। তো আমার মনে হয় যে এই চেঞ্জেসগুলো আমার দরকার নিজের। তোমার জীবনের ভুলটা কি ছিল, যদি তোমার আসলে রিগ্রেট হয় যে না আমার ওই ব্যাপারটা খুব বড় একটা ভুল ছিল, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? যদিও সবই অভিজ্ঞতা, সব ভুলই আমার ভুল আসলে আমি বলবো না, কারণ আমি প্রতিটা আমার জীবনে যত কাজ বলো, যত মানুষের সাথে পরিচয়, যা কিছু, আমি কোনোটাই ভুল বলবো না। আমার কাছে মনে হয় সবগুলো আমি খুব আনন্দ নিয়ে করেছি, এবং যখন আমি যেই কাজের মধ্যে থেকেছি সেটা আমি খুব আনন্দের সাথে এনজয় করেই করেছি। সো আসলে পরবর্তীতে যদি বলি যে হ্যাঁ ওইটা খুব ভুল ছিল, এটা আমার খারাপ ছিল, এটা না হলেও হতো, মাঝে মাঝে মনে হয় যে কিছু আননেসেসারি আমি অনেক সময় অনেক জায়গায় দিয়েছি যেটা আমার দরকার ছিল না, কিন্তু পরবর্তীতে মনে হয় যে না ওইটা হওয়াতেই তো এই রিয়েলাইজেশনটা এখন হলো, ওগুলো না হলে হয়তো বা এই রিয়েলাইজেশনই আসতো না যে আমার আসলে কোথায় সময় দেওয়া উচিত বা কোথায় করা উচিত। একসময় মনে হতো যে আমি কিছু করলাম না, আমি আগাতে পারছি না বা আমার হচ্ছে না, কারণ আমি ফ্যামিলিতে ইনভলভ কাজ করছি। কিন্তু এখন মনে হয় যে আমি যদি ফ্যামিলিতে ওই সময় না দিতাম, আমি যদি আমার ফ্যামিলিকে ঠিকমতো, আমার ছেলেদেরকে ঠিকমতো মানুষ করতে না পারতাম, তাহলে কি এই পর্যায়ে এসে আমার ওই শান্তিটা থাকতো? এখন আমি অনেক শান্তিতে ঘুমাতে পারি, আমি অনেক শান্তিতে বসতে পারি, কাজ হোক আর না হোক, যা হোক, বাট আই এম সো রিল্যাক্স অ্যান্ড আই এম ওকে। তো আমার তখন মনে হয় যে ওই সময়টা ওইটাই উচিত ছিল, ওইটাই আমার দরকার ছিল, সো আমি ওইটা করেছি। এই আমার কোনো কিছু নিয়ে রিগ্রেট হয় না এই জন্য। বাহ, তো তুমি তো মহা সুখী মানুষ। আলহামদুলিল্লাহ আমি সুখী মানুষ, আমার আশেপাশে মানুষ। ভাইয়া খুব হেল্পফুল। হ্যাঁ, ও আমার হাজবেন্ড। শুরুর দিকে যেটা ছিল, আমার বাচ্চারা ছোট ছিল, সংসারে অনেক বেশি সময় দিতে হতো, তখন তাদেরকে সবসময় সাথে সাথে রাখা থাকা এগুলো একটা বড় রেসপন্সিবিলিটি ছিল। তা আমি যদি সেই জায়গায় না থাকতাম আসলে তখন এই সময়ের সুখটা আমি পেতাম না। রাইট, তুমি বুঝতে পারছো ব্যাপারটা? ধরো আমি সময় না দিয়ে তখন আমি আমার ক্যারিয়ার খুব মানে যা হচ্ছিল আমি সব কিছু করে যাচ্ছি, সব কিছু ভালো করে করছি, আমার এই জায়গায় অ্যাচিভমেন্ট, হয়তো সেই সময় কাজ করলে আমি আরও অনেক বড় জায়গায় থাকতাম বা বড় কিছু হতাম, কিন্তু ওইটা ছাড়া আমার ওই ফ্যামিলি বেস ঠিক না থাকলে আমি এই সাকসেসের সুখটা পেতাম না। আমি যতটুকু জানি যে ভাইয়া কিন্তু জাহাঙ্গীরনগরের না, তোমার ইউনিভার্সিটি না ইউনিভার্সিটিতে কোনো প্রেমটা হয়নি? না, কারণ সেই সময় আমার বিয়েই হয়ে গেছিল। ইউনিভার্সিটি পড়ার একদম ফার্স্ট ইয়ারেই। আচ্ছা, এই জন্য প্রোডাকশন হয়ে একেবারে সব বড় হয়ে গেছে। হ্যাঁ, একেবারে। না, প্রোডাকশন আমার পরেই হয়েছে, আমার অনার্সের পরে আমার ছেলে হয়েছে, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হয়ে গেছে আর কি। তো এই জন্য তো সেই সময় পড়াশোনা, সংসার, শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ি, সেটা কি লাভ ম্যারেজ ছিল নাকি? হ্যাঁ, লাভ ম্যারেজ। ফার্স্ট ইয়ারে তুমি প্রেম করে বিয়ে করে ফেলেছো? আমার আরো আগে, আমার পছন্দ ছিল ওকে, and he's a very ক্লাস good, থাকতে তোমরা প্রেম করেছো? he's a very good human being। আমি বলবো যে মানে থাকে না যে বাবা মা কখনো না বলবে না এমন ছেলের সাথে বিয়ে দিতে, তো he was like that, and আমার পছন্দ যখন তখন কেউ আর মানা করেনি,
তো বিয়ের সিদ্ধান্তটা কি তোমরাই নিলে যে ফার্স্ট ইয়ারে আমরা না আমি পছন্দ করেছি তারপরে আমার আমি বাসা থেকে চাপ ছিল পছন্দ করেছি তারপরে বাসায় বলা, বাসায় আমার মা জিজ্ঞেস করলো এবং আমি বললাম যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি। তারপরে তারা কথা বললো, তাদের কথা বলে ভালো লাগলো। তো ইট ওয়াজ লাইক লাভ আবার অ্যারেঞ্জ সবকিছু মিলিয়ে আর কি একটা অবস্থা। বাট আই ওয়াজ ভেরি ইয়াং অ্যাকচুয়ালি সেই সময়। মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ একটু পরে ডিসিশন নিলেই হতো, যে নিজে কেরিয়ার ঠিকঠাক করে তারপরে করা। বাট সবকিছু তো আসলে একজনের ইশারায় হয়। তো সবকিছু আমার একা ডিসিশনও না, যা কিছুই হয় একটা আলাদা ফোর্স আছে, আল্লাহর একটা ডিসিশন আছে। সো এই জন্য আমার কোনো কিছু নিয়ে তো রিগ্রেট হয় না, কারণ যা হয়। চমৎকার, তোমার সাথে কথা বলে আপা ভীষণ ভালো লাগলো। আসলে পুরো লেসনটা হচ্ছে যে তুমি যেটা করছো তুমি করছো, তোমার আসলে পছন্দ যেটা তুমি সেটাই করছো। এবং তুমি বলছো যে আমার কোনো রিগ্রেট ফিল হয় না, প্রত্যেকটাই অভিজ্ঞতা আসলে। হ্যাঁ প্রত্যেকটা আসলে ভুল যদি আমরা করি, আচ্ছা ঠিক আছে ভুল করেছি, মরে যাচ্ছি, কেন করলাম ভুলটাও তো একটা আসলে হয়তো বা আমার লাইফে একটা আগেই লিখে রেখেছিল সৃষ্টিকর্তা, হয়তো বা এটা হবে। আমাদের কাজ আসলে আমাদের কাজ ভুল খারাপ ডিসিশন নেওয়া আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে আমরা যেটা করব সেটাতে জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা, নিজেকে ফিজিক্যালি বলো মেন্টালি বলো সেটাকে আমার নিজেকে তৈরি করা। এছাড়া আসলে আমাদের আর কোনো ফাংশন নেই। আমরা নিজেকে তৈরি করব, সেটা মানুষ হিসেবে হোক আর কাজের জন্য হোক আর যেভাবেই হোক। আমি সেউতি, আমি নিজেকে কিভাবে দেখি এবং নিজেকে আমি কিভাবে প্রিপেয়ার করছি। আমি যে কখনো দুঃখ হয় না, আমার যে কান্না আসে না, আমি যে ডিপ্রেস হই না, তা কিন্তু না। কিন্তু সবারই এটা হবে। আসল জিনিসটা হচ্ছে যে এই দুঃখ বা ডিপ্রেশন থেকে নিজেকে কাটিয়ে উঠে আবার ওই জায়গায় দাঁড়ানো, এই প্রসেসটা আমার। সো এটাকে আমি করব, আমি এটার জন্য তৈরি করব নিজেকে, এটা আমার কাজ। আর সবকিছুই হবে, এটাই স্বাভাবিক, জীবন এটাই বাস্তবতা। বাহ, চমৎকার চমৎকার। তুমি কথাও বলো কিন্তু ভালো। তুমি কথা বলে আমি কিন্তু আর ইন্টারাপ্ট করতে চাই না, তাও জোর করে করতে হচ্ছে, যেহেতু অনেকগুলো গল্প তোমার সাথে আমাদের বাকি ছিল। অনেক ভালো লাগলো আপু, অনেক গল্প করলাম। তুমি অনেক ভালো থেকো, সুন্দর থেকো এবং আমাদের চমৎকার চমৎকার কাজ উপহার দাও। সবকিছু মিলে তোমার জন্য শুভকামনা। যদি ভালো কাজ আবার আসে করা হয় অবশ্যই। আমি খুবই কিছু কাজ আসবে সামনে আবার, তো আমার ধারণা যে ভালো কাজ হবে এবং আমিও জানি যে ভালো কাজ করতে পারবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।